প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের বৈঠক, আলোচনা ফলপ্রসূ, জানালেন ট্রাম্পের বিশেষ দূত। র্যাবের টিএফআই সেল পরিদর্শন ট্রাইব্যুনালের, মানবতাবিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছ করতে চায় প্রসিকিউশন। 11 দিনেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, জীবন জীবিকা সহ অর্থনীতিতে বিরূপ প্রভাব। বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনা, 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। স্পেনে অভিবাসন প্রত্যাশীদের ঢলে উত্তেজনা, সেউতা ও মেলিয়ায় সেনা মোতায়েন, ইইউ এর উদ্বেগ। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9টা 30 প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন সার্জিও গোর। বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। বৈঠকের পর সামাজিক মাধ্যমে সার্জিও গোর লেখেন, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিশাল সুযোগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত ফলাফল অর্জিত হতে পারে। এছাড়াও বৈঠকের পর বেরিয়ে যাবার সময় তিনি গণমাধ্যমকে বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শিগগিরই তারা বাংলাদেশ সফর করবেন। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. রাজধানীর উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। সকালে মানবাধিকার কর্মী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বন্দিশালা পরিদর্শন করেন বিচারকরা। এ সময় ছোট বড় 22টি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন তারা। এসব কক্ষে বন্দীদের মানবেতর অবস্থায় রাখা হতো বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারতে পাচারের আগে র্যাব 1-এর টিএফআই সেলে রাখা হয়েছিল। চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। এটি আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বিচারকদের এই বন্দিশালা পরিদর্শন। যাদেরকে গুম করা হতো কিন্তু একটার ভিতরে ছোট ছোট অনেকগুলো রুম করেই মূলত এই দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরায় র্যাব 1-এর হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। আমরা সেই খবরই জানবো। আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সারিকা, কিছুক্ষণ আগে মূলত যে পরিদর্শন, সেই পরিদর্শনটি শেষ হয়েছে এবং যে তথাকথিত যে আয়নাঘর টিএফআই সেল নামে
সেল নামে পরিচিত উত্তরা র্যাব 1-এর, সেটির ভিতরে 3 জন বিচারপতি প্রবেশ করেছেন। পাশাপাশি মানবাধিকার কর্মী লিটন খান তিনি ছিলেন, এবং গুমের শিকার হওয়া পরিবারের সদস্য সানজিদা ইসলাম তুলি তিনিও কিন্তু সাথে ছিলেন। এবং আমরা এরপরেই তারা বের হওয়ার পরে আয়নাঘরটিতে প্রবেশ করি, এবং ছোট ছোট যে রুমগুলো যেখানে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল সেটি আমরাও দেখার সুযোগ হয়েছে। এবং এরপরেই চিফ প্রসিকিউটর এখানে ব্রিফ করেন এবং তিনি সার্বিক বিষয় সম্পর্কে জানান। তিনি যে তথ্যটি দিয়েছেন সেটি হলো প্রায় 22টি তারা কামরা পেয়েছেন, এবং এর বাইরে কন্ডোম সেল সহ মোট 29টি ছোট বড় কামরা কিন্তু এখানে ছিল, যেখানে বছরের পর বছর এখানে আটকে রাখা হতো। আটকে রেখেই তাদেরকে নির্যাতন করা হয়েছে, এবং বিশেষ করে আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনাকেও কিন্তু এই টিএফআই সেল অর্থাৎ যে আয়নাঘর নামে পরিচিত এখানে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং এর বাইরে ব্যারিস্টার আরমান সহ যারা দীর্ঘদিন ধরে গুম ছিলেন তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানে বন্দী করে রাখা হয়েছে। এবং তিনি এটি পরিদর্শনের পরে তিনি এখানকার নির্মমতার কথা বলেছেন, এবং তিনি চিফ প্রসিকিউটর বলেছেন যে অনেকের কাছে বাংলাদেশের এই আয়নাঘরটি একটি রূপকথার গল্পর মতো। এটি যে আসলে কোনো রূপকথা নয়, এটি যে বাস্তব একটি চিত্র এখানে রেখে মানুষকে নির্যাতন করা হতো, সেই চিত্র পুরো দেশ জাতি এবং পৃথিবীকে দেখানোর জন্যই মূলত এই পরিদর্শন। এবং বলা হয়েছে যে এটির যে তল্লাশি কিংবা এটির ইনভেস্টিগেশনের যে দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে, এবং আদালতের চিফ প্রসিকিউটর যারা রয়েছেন এবং যারা এই দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট তারা সবাই পুলিশকে এর সহযোগিতা করবেন, এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এর তদন্ত করা হচ্ছে। সারিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে। উত্তরা র্যাব 1-এর হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। আমরা সেই খবরই জানছিলাম। গ্যাস সংকটের সরবরাহ বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে। গ্যাস সংগ্রহে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন যানবাহনের চালকরা। অনেকেই বাধ্য হয়ে সংগ্রহ করছেন জ্বালানি তেল, এর ফলে বাড়ছে খরচ। অন্যদিকে দিনের উল্লেখযোগ্য সময়ে গ্যাস সংগ্রহে ব্যয় হয়, আয় কমছে গণপরিবহনের। বাধ্য হয়ে বেশি ভাড়ার দাবি করছেন তারা। শীঘ্রই এই সংকট সমাধানের দাবি জানান গ্রাহকরা। আমরা গ্যাস সংকটের আরো খবর জানবো। রাজধানী মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, মগবাজারের কি অবস্থা? গ্যাস সরবরাহ চলছে কিনা? আর সারিকা, মগবাজার আমি এই মুহূর্তে যেই ফিলিং স্টেশনটিতে আছি সেটি বেশ বড় একটি ফিলিং স্টেশন, এবং এখানে প্রায় 7 থেকে 8টির মতো গ্যাসের যে সংযোগ দেওয়ার জন্য যেই মেশিন সেটি রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে আসলে কোনো মেশিনে আসলে গ্যাসের কোনো সরবরাহ নেই, যার ফলে আসলে এখানে কোনো গাড়ির লাইনও নেই, এবং সকাল থেকে এখানে গ্যাসের সেরকমটি পাওয়া যাচ্ছে না। এখান থেকে অনেক দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। যখন আসলে গ্যাসের সংযোগটি আসবে বা সরবরাহটি কিছুটা বাড়বে তখন আসলে সেই সকল গাড়িগুলোকে সিগন্যাল দেওয়া হবে, তখন তারা আসলে এখানে এসে গ্যাস সংগ্রহ করবেন। আর এরকম অবস্থা আসলে ঢাকার আজকে আমরা বেশ কিছু ফিলিং স্টেশনে যেই একই রকম অবস্থা দেখতে পেয়েছি, যে প্রতি 5টি ফিলিং স্টেশনে হয়তো বা 1 থেকে 2টির মধ্যে দেখা যাচ্ছে কিছুটা গ্যাসের সরবরাহ আছে, আর অন্যান্যগুলোতে আসলে গ্যাস একদমই নেই, বা যতটুকু আসলে ততটুকু দিয়ে আসলে সেই পর্যাপ্ত চাপটি না থাকার ফলে সেগুলো দিয়ে যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এবং যে কিছু গ্যাস সরবরাহ করার জন্য যে কিছু ফিলিং স্টেশনগুলো আছে যেগুলোতে কিছুটা পরিমাণও চাপ আছে, যেমন কমপক্ষে যেখানে 150 থেকে 200 বার দরকার হয়, মাত্রা দরকার হয় গ্যাসের চাপটি, সেখানে আসলে তারা পাচ্ছেন 100, 120, 30, এবং এত কম মাত্রায় গ্যাসের চাপ পাওয়ার কারণে কিন্তু যানবাহনগুলো তাদের চাহিদা মতো গ্যাস নিতে পারছে না। এবং এর ফলে শুধুমাত্র যানবাহন চালক নয়, যারা আসলে এই গ্যাস নির্ভর যে কোনো অবস্থায় রয়েছেন, অর্থাৎ ফিলিং স্টেশনের যারা কর্মরত রয়েছেন কিংবা যারা যানবাহনের যাত্রীরা রয়েছেন এবং শিল্প খাতে যারা আসলে কাজ করছেন, সবাই কিন্তু এই ভোগান্তিতে পড়েছে, এবং এই ভোগান্তি আরও 10 থেকে 12 দিন অব্যাহত থাকবে বলে সরকারের থেকে জানানো হয়েছে। এরপরও স্বাভাবিক হবে কিনা সেই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। তো এই ছিল সারিকার সর্বশেষ অবস্থা। সাগর, ধন্যবাদ আপনাকে। মগবাজার থেকে গ্যাস সংকটের খবর জানছিলাম। বগুড়ার কাহালুতে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। সকালে বগুড়া নওগাঁ মহাসড়কের বৌবাজার এলাকার ঘটনা এটি। পুলিশ জানায়, আদমদিঘিতে মাছের রেণুপোনা বিক্রি শেষে বগুড়া শহরে ফিরছিল একটি পিকআপ ভ্যান।
পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সহ 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এদিকে শুক্রবার রাতে মোটরসাইকেলে খুলনা থেকে কালিয়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ 2 নারীর মৃত্যু হয়েছে। উনি আসছে নওগাঁ রোড থেকে, আমি তো এদিক থেকে যাচ্ছে। রাতে মনে করেন যে এক শ্যামলী বাস আছে, শ্যামলী বাসে ওভারটেক করে পিক আপটা আসলো রানিং এ আসে, মনে করেন যে আর মুখোমুখি হয়ে মনে করেন যে সংঘর্ষে একবারে আপডেটে 4 জন মারা গেছে। পিক আপের মধ্যে থাকায় প্রায় 4 জন মতো মারা যায়, স্পট ডেথ হয়। ইনাদের পরিচয় তেমন পাওয়া যায় নাই, সম্ভবত এটা আমের গাড়ি ছিল, রাজশাহী থেকে আম নিয়ে যাচ্ছিল। সংস্কার ইস্যুতে এখনো অটুট জামায়াত এনসিপি ঐক্য, বরং বিরোধী মত মোকাবিলায় ব্যর্থ হয়ে ভাঙন ধরাতে চায় সরকার, এমন দাবি জামায়াতের শীর্ষ নেতাদের। বলেন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে এনসিপি, গণমাধ্যমে আসা এমন তথ্য ঠিক নয়। রমিজ হোসেনের প্রতিবেদন। দেশের রাজনীতিতে জোটের সমীকরণ কম হয়নি, যার বেশিরভাগই যতটা না মূল আদর্শের বোঝাপড়াই, ইতিহাস বলে তার চেয়ে অনেক বেশি ভোটের অঙ্ক মেলানোর খাতায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের সাথে এনসিপির গাঁটছড়াটাও ছিল তেমনই। যদিও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলটির সাথে একরকম সমঝোতার আভাস ছিল বিএনপির পক্ষ থেকেও। অবশেষে সংস্কার, গণভোট সহ বেশ কিছু দাবিতে কাছাকাছি অবস্থানে থেকে এনসিপির সাথে ঐক্য হয় জামাত নেতৃত্বাধীন অন্যান্য ইসলামী দলগুলোর, যেই বোঝাপড়াটা আরও নিবিড় হয় ভোট পরবর্তী সময়ে। তবে বছর না ঘুরতেই কিছু গণমাধ্যমের খবর বলছে আস্থার সংকটে এনসিপির সাথে দূরত্ব বাড়ছে জামাতের। বিষয়টি নিয়ে কথা হয় দল দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে। তাদের দাবি, কিছু ক্ষেত্রে মতের অমিল থাকলেও সংস্কারের মতো ইস্যুতে এখনো ঐক্য আছে অটুট। এখন পর্যন্ত 11 দলীয় জোট থেকে এনসিপি বের হয়ে যাওয়াকে আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো ফোরামে আমরা আনুষ্ঠানিক আলোচনায় শুনি নাই। দলের সর্বোচ্চ যে বডি পলিটিক্যাল কাউন্সিল, সেখানে ওই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমরা শুনতে পাই নাই। নেতাকর্মীদেরকে সেখানে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। ইভেন যে দলের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, সেখানে ওই ধরনের কোনো আলোচনা হয় নাই। 11 দলীয় যে ঐক্যটা আছে, আমরা নির্বাচনী সমঝোতার পরে সংসদে একসাথে ভূমিকা রাখা, রাজপথে একসাথে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছি। দল দুটি নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, যাতে উন্মুক্ত হয় নতুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবারিত পথ। জাতির কাছে স্পষ্ট হয়েছে যে এই সরকার সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই জায়গায় সরকার সাকসেসফুল না হওয়াতেই আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আন্দোলনটাকে দুর্বল করার জন্য এ ধরনের কনফিউশন তৈরি করছে। না, আমরা মনে করি এ ধরনের কোনো শঙ্কা নাই, তবে ষড়যন্ত্র হচ্ছে, বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে, তবে আশা করি এটা সফল হবে। তাদের তো একটা প্রচেষ্টা থাকবেই আমাদের ঐক্য বিনষ্ট করা, এবং এটা সবসময় তাদের ছিল, সুতরাং সেটা থাকবেই। এবং আমরা মনে করি না আমাদের এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন কেউ এই ধরনের কোনো পাতানো ফাঁদে পা দিচ্ছে। খেলাফত মজলিস সহ শরিকদের কেউ কেউ নিয়মিত কর্মসূচিতে অংশ না নিলেও এখনো সবাই একতাবদ্ধ বলে দাবি 11 দলীয় ঐক্যের। তাকে আমরা সবাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের এক প্ল্যাটফর্মে সেবা দেওয়া শুরু করতে পারেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। এমন বাস্তবতায় এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থাপনায় অন্য 4 ব্যাংককে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি স্কিম অনুযায়ী ধাপে ধাপে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মাসুমিয়ার প্রতিবেদন। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর গ্রাহকদের আমানত ফেরত দিতে বিশেষ পরিশোধ পরিকল্পনা বা স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী গত 29 ডিসেম্বর থেকে প্রথম ধাপে গ্রাহক প্রতি 2 লাখ টাকা করে পরিশোধ শুরু হয়। এরপর 6 মাস পর 1 লাখ, আর পরের 3 মাস অন্তর অন্তর আরও 1 লাখ টাকা করে পরিশোধের মাধ্যমে 2 বছরে গ্রাহকদের পুরো আমানত ফেরত দেওয়ার লক্ষ্য নির্ধারণ ছিল। ব্যাংকের বিভিন্ন শাখা ঘুরে দেখা গেছে ঘোষিত স্কিমের আওতায় গ্রাহকরা নিয়মিত অর্থ উত্তোলন করছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নির্ধারিত তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অর্থ পরিশোধ হচ্ছে। ওনার কাছে চেকটা দিয়ে দেবো, উনি করে ভেরিফাই করে করলে আজকে আমরা 1,83,700 টাকা পাইবেন।
উনি 1,60,000 দিয়ে দেন। এটা অটোমেটেড হয়ে যাচ্ছে। প্রথম 2 লাখ টাকা ডিআইপির আন্ডার যে পেমেন্টটা এটা চলে আসতেছে, দেন তার নির্দিষ্ট সময় 3 মাস পরে যে 1 লাখ টাকা অটোমেটেড ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম সহ অ্যাকাউন্ট নাম্বার চলে আসে ওখানে এবং অ্যামাউন্ট সহ চলে আসে এবং এটা এভরিডে প্রতিদিনই আমাদের আপডেট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকার বেশি অর্থ পরিশোধ করেছে। বাকি আমানতও ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। যে স্কিম ঘোষিত হয়েছে সেই স্কিম অনুযায়ী গ্রাহকরা টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে এবং স্বাভাবিকভাবেই ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে এই ব্যাংকটির উপর আস্থা রাখা যায়। তবে অর্থ পরিশোধের পাশাপাশি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের একই প্ল্যাটফর্মে সেবা দেয়া। নতুন ব্যাংকিং সিস্টেম চালু করতে সময় লাগবে বিবেচনায় আপাতত এক্সিম ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থাপনায় অন্য 4 ব্যাংককে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি ব্যাংকের ডেটা সেন্টার ব্যবহারের পাশাপাশি যশোরে একটি রেজিস্টার্ড রিকভারি সেন্টার স্থাপনের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। ইউনিফর্ম চেক বই এখনো গঠন করা হয়নি, প্রত্যেকে স্ব ব্যাংকের চেক বই নিয়েই টাকা উত্তোলনের চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবেই 5টা সিবিএস ইন্টিগ্রেট না হওয়া পর্যন্ত পৃথক পৃথক ডেস্ক থাকবে প্রতিটি শাখায়। সেই ডেস্কের মাধ্যমে গ্রাহকরা স্ব চেকে টাকা উত্তোলনের সুযোগ পাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক্সিম ব্যাংক দিয়ে শুরু করে আগামী মাসের মধ্যে ধাপে ধাপে একীভূত হওয়া 5 ব্যাংকের প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহার করা হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। হাম মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি, তাই শিশুদের মাতৃদুগ্ধের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ অনুষ্ঠানে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান মায়েরা, তাই প্রতিটি জেলায় মাসে অন্তত একটি করে এ বিষয়ে সেমিনার আয়োজনের আহ্বান জানান তিনি। এই যে একটা মিজেলসে পার করতেছি আমরা, অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলসে, একটা বাচ্চারও গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞাসা করে বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পাই না। স্ট্রেট কাট রিপ্লাই, ইউ মাস্ট অ্যাডভাইস ইউর ফেলো কলিগস, এভরিবডি গোজ টু দ্য ভিলেজ, যেখানে যাবেন বলে আসবেন মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা বলে আসবেন।